হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে ন্যাশনের পরবর্তী পর্যায়ে চলে আসলাম। আর পূর্ববর্তী ক্লাস পর্যন্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলেছি। এখন পরবর্তী অংশে আমরা অবশ্যই চলে যাব। তো আমরা প্রথমে ইন্টারোগেটিভ দিয়ে শুরু করব। প্যাসেজ ন্যারেশন হোক বা ন্যারেশন হোক, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তা এখন আমরা দেখে নেব। আর তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার অনলাইন ক্লাসের প্রতিটা পার্ট অবশ্যই, কারণ আমি স্টেপ বাই স্টেপ একটা করে দেই। যদি তোমরা একটা স্টেপ বাদ দাও বা একটা ক্লাস বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না সহজে। কারণ যেহেতু ন্যারেশনের ব্যাপক একটা অধ্যায়, সেটা অনেকগুলো পার্ট থাকে, তো এইভাবে যদি স্পষ্ট করে বুঝিয়ে পরে আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাই, অবশ্যই তোমাদের জন্য সেটা ইজি হয়ে যাবে। তখন প্যাসেজ ন্যারেশনের স্যার দ্বারা বোঝানোর দরকার হবে না, তোমরা অনায়াসে পার্সোনালি সেটা করতে পারবে। তো আমরা কথা না বাড়ি আমরা আজকে শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এই শব্দ থেকে বা ওয়ার্ডটি থেকে অবশ্যই বুঝতে পারি যে এটা হলো কোশ্চেন বা প্রশ্ন করা। কোশ্চেন বা প্রশ্ন করা, প্রশ্ন করা অথবা প্রশ্ন করার ক্ষেত্রে। তো যদি এটা থাকবে কোথায়? রিপোর্টেড স্পিচের ভিতরে। কারণ সাবজেক্ট বা বক্তার যতগুলো লেকচার বা বক্তব্য থাকবে সবই থাকবে ইনভার্টেড কমার ভিতরে বা রিপোর্টেড স্পিচ যেটাকে আমরা বলে থাকি, সেটাই। এখন আমরা বলবো যে যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো প্রশ্ন থাকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব ডিরেক্ট থেকে। তো আগে কিছু সূত্র রয়েছে বা রুলস রয়েছে যে প্রশ্নকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব। আমাদের সর্বপ্রথম কাজ থাকবে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করা। তো রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আজ অথবা প্রশ্ন অনুসারে ask বা asked, 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 asked বা want, want, wanted to know বা want to know, want বা wanted, want to know, to know অথবা টেন্স অনুসারে wants to know, wants to know বা wanted to know, to know অথবা enquire, enquire বা enquires। মানে আমি একটা ওয়ার্ডে তিনটা করে ফর্ম বলি, একটা ওয়ার্ডে তিনটা করে ফর্ম কেন বলি? যে সাপোজ মনে করো আস্ক, যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে আস্ক প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে অ্যাস থাকবে তার সাথে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে যাই থাকুক সেটা ইডি যুক্ত হবে। ঠিক এটা তিনটার মতো বাকি তিনটা করে একই ব্যবহার, শুধু শব্দ হলো আমরা এটাও ব্যবহার করতে পারি, এই শব্দটাও রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে ব্যবহার করতে পারি, বা এটাও ব্যবহার করতে আমরা পারি সেটা। তাহলে want to know, enquire বা enquires, n q u i r e, enquires বা enquired, enquired ইত্যাদি। তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ask বসাই, enquire বা want to know, enquires এগুলো পরবর্তী ক্ষেত্রে। তবে অবজেক্ট থাকলে রিপোর্টিং, এই যে প্রশ্নের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই enquired এবং তার সাথে of বসাবো, enquired of। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের দুটো কাজ, যে প্রশ্ন
বা রিপোর্টেড স্পেসের ভিতরে প্রশ্ন কিন্তু দুই ভাবে হতে পারে। একটা হলো অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব দিয়ে, আরেকটা হলো অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্বের একটা অংশ মডেল ভার্ব দিয়ে, আর আরেকটা হলো সরাসরি যে তোমার কোশ্চেন ওয়ার্ড দিয়ে, ইন্টিগ্রেটিভ প্রোনাউন দিয়ে, যেটাকে আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন দিয়ে, যেমন হু, ফায়ার, হোম, হাউ, হোয়াট, হোজ ইত্যাদি এই শব্দ। তো রুলসটা আমি বলে নেই, যদি প্রশ্নটা বা রিপোর্টেড স্পেসের ভিতরে বা প্রশ্নটা যে প্রশ্নটা থাকবে সেটা যদি অক্সিলারি ভার্ব বা এম ইজার ওয়াজ আর ক্যান কুড দিয়ে শুরু হয়, তাহলে আমরা আজকের সাথে বা এগুলোর সাথে আমরা ইফ বসাবো। ইফ বা ওয়েদার আমরা ইফে বসাবো, ওয়েদার ইফ অথবা স্ল্যাশ ওয়েদার, এত ভেজালের দরকার নাই, আমরা সরাসরি আস্ক ইফ বসাবো, অথবা আস্ক ইফ বা আস্ক ইফ বা অথবা আস্কড ইফ। ইফ কখন বসাবো? যদি প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আমি আবার বলি, যদি কোশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা বসাবো ইফ, এদের সাথে আমরা ইফ বসাবো। আর যদি কোশ্চেনটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফটা না বসিয়ে এদের সাথে ওই প্রশ্নটা বসিয়ে দেব, আর প্রশ্ন ওয়ার্ডটা আর কোশ্চেনটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর আগের মতো করে আমাদের টেন্স যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং ভার্ব তাহলে টেন্স পরিবর্তন হবে, অন্যথায় হবে না। কিন্তু প্রশ্নবোধক লাইনটিকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। প্রশ্নের ক্ষেত্রে আমরা এক্সাম্পলে চলে যাব। আমাদের ইন্টিগ্রেটিভ থেকে ইনডিরেক্ট করার রুলসটা হলো রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তন করে আজকের সাথে ইফ অথবা সেই প্রশ্নবোধক শব্দটি যদি থাকে তাহলে সেটা বসবে, তারপর বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে এবং টেন্স পরিবর্তন করতে হবে, সেম আগের মতো অ্যাজ ইউজুয়াল রুলস। এবার আমরা এক্সাম্পলে যাই। যেমন সালমান said is he working hard in field? Is he working hard in the field? প্রশ্ন। তাহলে আমরা ফলো করব যে এই কোশ্চেনটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, এই প্রশ্নটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। আমি আবার বলি, প্রশ্নটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে আমরা এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, অতএব এটা টেন্স অনুসারে চেঞ্জ হবে। একটা যদি তোমরা ভালোমতো বোঝো বাকিগুলো তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে, তোমরা অনায়াসে সেটা কমপ্লিট করতে পারবে। তো আমরা রিপোর্টিং ভার্ব আমরা আগে বলছি আস্কড দিয়ে আমরা করি, যে কোনো একটা দিয়ে করতে পারি। তো আমরা নেই আস্কড, সালমান সেটের জায়গায় আমরা কি ব্যবহার করব? আস্কড। এই আস্কডের পাস্ট ফর্ম, কেন পাস্ট ফর্ম? এই যে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম, এজন্য রিপোর্টিং ভার্ব যে ফর্মে থাকবে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সে একই ফর্মটা হবে অল টাইম। তাহলে সালমান আস্কড। এবার সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হওয়াতে আমরা ইফ বসাবো। একটু আগের রুলস, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ বসাবো, আর যদি ইন্টিগ্রেটিভ প্রোনাউন ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় তাহলে আমরা সেই শব্দ বসাবো, ইফ না বসিয়ে। অর্থাৎ সালমান আস্কড ইফ, এরপর বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ করব। এখানে আছে হি ইজ, হি আমরা কি করব? এটা আছে কি হি ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। ইফ হি ওয়াজ, কি বলতে যে কোন থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে, আমরা সেটাই বলবো। সালমান আস্কড ইফ he was if he was working hard in the
filled। তাহলে যদি ইনভার্টেড কমার লাইনটা বা প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আমরা আস্কের সাথে ইফ বসাবো, আর যদি এটা হোয়াট হাউ এখান দিয়ে হোয়াট হাউ হোয়ার হোম হোস্ট এগুলো দিয়ে শুরু হয় তা আমরা আস্ক এর পর আমরা সেই হোয়াট হাউ বা ওই শব্দটি বসাবো আর ইফটা বসাবো না। এগুলো আমাদের রুলসটি। আর বাক্যটিকে এখানে থাকবে ইন্টারোগেটিভ, এই বাক্যটাকে এখানে অ্যাসার্টিভ লিখবো, আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আমরা সেটাকে টেন্স পরিবর্তন করব। আমরা যেভাবে পূর্বে ক্লাসে টেন্স পরিবর্তন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই জন্য বলি যে প্রতিটা ক্লাস অবশ্যই তোমরা দেখবে, একটা ক্লাস মিস করলে অবশ্যই কিন্তু তোমরা ন্যারেশনটা বুঝতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো সালমান asked if he was working hard in the field। তাহলে আশা করি তোমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে পরিবর্তন করবে বুঝতে পেরেছো। তাহলে এই ইন্টারোগেটিভ দ্বিতীয় পর্যায়ে চলে যাব, সেটা হলো প্রশ্নবোধক শব্দ দিয়ে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে এখানে শুরুর ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে। টিচার, এবার আমি প্রেজেন্ট টেন্সে লিখলাম, অর্থাৎ টেন্সে পরিবর্তন করতে হবে না। টিচার সেজ where did you go? Where did you go? গেল আমাদের কমপ্লিট হয়ে। এখন আমাদের কাজটা হলো, প্রশ্নটা শুরু হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, একটা প্রশ্নবোধক ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাই যদি প্রশ্নবোধক ওয়ার্ড দিয়ে শুরু হয় আমরা ইফ বা হুইদার না বসিয়ে এই শব্দটাই আমাদের রিপোর্টিং ভার্বের পরে বসিয়ে দিব। এটাই হলো আমাদের মেইন রুলস। আর আগের মতো করে সেম রুলস, বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে, টেন্স অনুসারে পরিবর্তন যদি হয় তো হবে, না হলে পার্সনগুলো পরিবর্তন করতে হবে। তো টিচার সেজ হোয়ার ডিড ইউ, ইউ বলতে আমাকে বোঝাচ্ছে, যাকে বলে যেমন ইউ আমাকে বলতেছে যে তুমি হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এটা কিন্তু পাস্ট টেন্স, ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে আমরা যদি ইনডিরেক্ট করি, টিচার টিচার এস এর জায়গায় আস্ক, এস কে এজেন্ট, সেজের যে ফর্ম আস্ক একই ফর্ম, অর্থাৎ এখানে যে ফর্ম থাকবে পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট। আস্ক এখন আর ইফ হবে না, কেন ইফ বা হুইদারটা হয় এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে, এজন্য এখানে আমরা এখন বসাবো সরাসরি এই শব্দটাকে বসাবো, আমরা যে প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা বসাবো। তাহলে ফায়ার, টিচার আস্কড ফায়ার, টিচার আস্কড ফায়ার। এরপরে এটাকে আমরা অ্যাসার্টিভ করব, এটা পাস্ট টেন্স আমরা পাস্ট টেন্সে রাখবো। টিচার আস্কড ফায়ার, ইউ দ্বারা আমাকে বোঝাচ্ছে, ফায়ার আই ওয়েন্ট। Where did you go? Where I went to. Where I went to. শেষ। Where did you go? Where I went, এখানে টু দেওয়ার দরকার নেই। Where I went, আমি কোথায় গিয়েছিলাম। Where I went, where I went, আমি কোথায় গিয়েছিলাম। এই যে হয়ে গেল, অর্থাৎ বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে এবং প্রশ্নবোধক চিহ্নগুলো এখানে বসাতে হবে, প্রশ্নবোধক ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। এগুলো আমাদের কাজ। তাহলে আশা করি তোমরা অবশ্যই ইন্টারোগেটিভ রুলসটা অবশ্যই বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাব ইম্পারেটিভ রুলসে। ইম্পারেটিভের ক্ষেত্রে কিভাবে করবে। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অর্থ হলো আদেশ। ইম্পারেটিভ কাকে বলে, আমরা
আগে ক্লাস অবশ্যই বলে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিবে। তো এখন আমরা ইম্প্যাক্টটা যেহেতু বারবার বলতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়, আর গ্রামার না বুঝিয়ে বললে তোমরা স্পষ্টভাবে বুঝতেও পারবে না। যদি আমি সরাসরি প্রতিটা লাইন বাই লাইন চলে যাই তাহলে তোমাদের বোঝার সুযোগ থাকবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো কি, যে ওয়ার্ড দ্বারা আদেশ, উপদেশ, পরামর্শ, তারপর প্রার্থনা ইত্যাদি বোঝা থাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন হয়ে যা হবে, আর আগের মতো করে ইম্পারেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হতে পারে। একটা হলো মূল ভার্ব দিয়ে, আর একটা হলো লেট দিয়ে। লেট দিয়ে শুরু হতে পারে, মূল ভার্ব দিয়ে, তবে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মূল ভার্ব দিয়ে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যে শব্দগুলো হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আদেশ বুঝালে, আমরা অবশ্যই জানি আদেশ বুঝালে অর্ডার অথবা কমান্ড, অর্ডার বা কমান্ড। প্রার্থনা বুঝালে বেগ, আর অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, এবং এগুলো টেন্স অনুসারে পরিবর্তন হবে। যদি রিকোয়েস্ট, রিকোয়েস্টস অথবা রিকোয়েস্টেড, অর্ডার, অর্ডারস বা অর্ডার অথবা কমান্ড, কমান্ডস, কমান্ডেড, টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, কিন্তু এই শব্দগুলো এইভাবে বুঝাবে। তারপর পরামর্শ বুঝালে অ্যাডভাইস, ইত্যাদি। পরামর্শ বুঝালে অ্যাডভাইস। আর যদি আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু না বুঝতে পারি, যে সেটা আদেশ নাকি উপদেশ নাকি পরামর্শ, যদি স্পষ্ট বা ক্লিয়ারলি আমরা বুঝতে না পারি, তখন সেখানে আমরা টেল বা টোল ব্যবহার করব। তাহলে কোনো কিছু স্পষ্ট না বোঝা গেলে, স্পষ্ট আমরা যাকে তো বাংলা লেখার দরকার নাই, আমরা স্পষ্ট না বোঝা গেলে, কোনো কিছু যদি না বুঝতে পারি রিপোর্টিং ভার্বটা, তাহলে আমরা টেন্স অনুসারে টেল অথবা টোল ব্যবহার করব। টেল অথবা টোল্ড ব্যবহার করব। যদি কোনো কিছু আমরা না বুঝি, সেটা দ্বারা কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, যা যদি না বুঝতে পারি ক্লিয়ারলি, তাহলে আমরা টেল বা টোল দিয়ে সে বাক্যটা করে দিব রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। আমি আবার একটু বলে দেই, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড, ওই আদেশ বুঝালে যদি ইনভার্টেড কমার লাইনটি দ্বারা যদি আদেশ বুঝায়, অর্ডার বা কমান্ড হবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে। যদি প্রার্থনা বোঝায় বেগ হবে, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট হবে, পরামর্শ বুঝালে অ্যাডভাইস হবে, আর কোনো কিছু না বুঝতে পারলে টেল বা টোল্ড হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এক্সাম্পলের মাধ্যমে আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আর যে লেট দিয়ে এটা মূল ভাব দিয়ে শুরু হলে এভাবে হবে, আর আমাদের এখানে দ্যাট হবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে না, হবে এক ক্ষেত্রে সেটা যদি লেট দ্বারা শুরু হয়। আর এমনি স্বাভাবিক ক্ষেত্রে যদি মূল ভাব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কোনো দ্যাট হবে না, আমাদের ইনভার্ট কমা এবং কমা উঠে গিয়ে সেখানে টু বসবে। আমি আবার বলি, ইনভার্ট কমা এবং কমা উঠে গিয়ে টু বসবে। দেখ, আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যেমন এখন আমরা শুরু করলাম, যেমন my father said, my father said, my father said, my father said, help, help the
help the poor boy, দরিদ্র ছেলেটাকে সাহায্য করো। যাক, help the poor boy, মূল ভার্ব দ্বারা শুরু, help the poor boy মূল ভার্ব দ্বারা শুরু, অর্থাৎ বাবা কি করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, অনুরোধ করতে পারে, অর্ডার করতে পারে। তো আমরা স্বাভাবিক এটা ধরে নিব বাবার একটা আদেশ, অর্ডার, বাবার একটা আদেশ। অর্থাৎ যদি আমরা কি বলেছি, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার বা কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, যদি প্রার্থনা বোঝায় বেগ, আর পরামর্শ বোঝায়, কেউ যদি পরামর্শ দিয়ে থাকে তাহলে সেটা অ্যাডভাইস বা সাজেস্ট, মানে অ্যাডভাইস হবে, অ্যাডভাইস এই ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে। তা আর কোনো কিছু না বোঝালে টেল বা টোল। এখানে বাবা কি করেছে, অর্ডার করেছে তাকে বা আমাকে, প্লিজ সেট। তো বাবা, ফাদার আমরা ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট করে আমরা কিভাবে করব, এটা যা আছে তাই থাকবে, মাই ফাদার এই সেটের জায়গায় আমরা এই যে সেট কে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা কি করব, অর্ডার। মাই ফাদার সেটের জায়গায় কি হবে, অর্ডার। আর পাস্ট টেন্স আছে, আমরা এখানে পাস্ট টেন্স করলাম, মাই ফাদার অর্ডারড। তারপরে কি হবে, টু, অথবা অর্ডারড মি। এখানে সেই টু মি দিতে পারতাম না, সমস্যা নেই, না দিলে কোনো প্রবলেম নেই। আমরা যদি অবজেক্ট থাকে এখানে অবজেক্ট করব, না হলে করব না। মাই ফাদার অর্ডারড মি বা হেল্প, আমাকে বলা হয়েছে, আমি মি দিলে সমস্যা নেই। মাই ফাদার অর্ডারড মি। এবার আমরা ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিই, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে, আমি আবার বলি, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা মূল ভার্বের আগে টু বসাবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা টু বসাবো। আর বাকি অংশটুকু কোনো টেন্স পরিবর্তন না, আগের মতোই হবে যেভাবে আছে, কোনো টেন্স এখানে পরিবর্তন হবে না। আমি টু হেল্প দি poor boy, শেষ। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হলো কি, ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে মূল ভার্বের আগে টু বসাবো এবং বাকি অংশটুকু আগের মতো বসাবো। হয়তো পার্সন পরিবর্তন হবে কিন্তু কোনো টেন্স পরিবর্তন হবে না। এই হলো আমাদের মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় এটার ক্ষেত্রে। আর আরো কিছু রুলস রয়েছে, যেমন সেটা তোমার রুলসের ক্ষেত্রে যাবো অবশ্য, যখন আমরা রুলস করব। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডু নট থাকে তা সেখানে আমাদের নট টু অবশ্য বসবে। যদি প্লিজ দিয়ে শুরু হয় বা প্লিজ থাকে, প্লিজ থাকলে আমরা সেখানে কাইন্ডলি করতে পারবো অথবা প্লিজকে বাদ দিতে পারবো। যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেটা, তাহলে আমরা প্লিজ বসবেই না, বা কাইন্ডলিও প্লিজের জায়গায় কাইন্ডলি বসবেই না নেগেটিভ সেন্টেন্সে। এগুলো আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। তাহলে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তন হবে এবং এই বাক্যটা বা ইনভার্টেড কমা লাইনটি ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে টু বসবে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে টু বসবে। তাহলে এবার আমরা লেট দিয়ে শুরু হলে আমরা কি করব, একটু পরিবর্তন আছে। যদি লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি করব, অবজেক্ট বা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা প্রপোজ বা সাজেস্ট, অবজেক্ট না সরি, প্রপোজ বা সাজেস্ট বসাবো, টেন্স অনুসারে প্রপোজড বা সাজেস্টেড ইত্যাদি। এবার এটা গেল মূল ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ কমা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে টু বসাবো, বাকি অংশ আগের মতোই। আর এবার আমরা করব লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আমি আগে বলেছি দুই ভাবে থাকতে পারে, একটা হলো লেট দ্বারা আর একটা হলো মূল ভার্ব দ্বারা। তো মূল ভার্ব দ্বারা আমরা एग्जांपल দিয়েছি, এখন আমরা লেট দ্বারা করব। লেট দিয়ে করার আগে, লেট দিয়ে শুরু হলে লেট দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্ব আগে যা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তা থাকবে না, পরিবর্তন হবে। দুটো রিপোর্টিং ভার্ব হতে পারে, পরিবর্তন হয়ে প্রপোজ বা সাজেস্ট। এবং
পূর্বে আমরা মূল ভার্ব দিয়ে বলেছি যে সেখানে কোনো দ্যাট হবে না, টু হবে ইনভার্ট কমা উঠে গিয়ে। আর এখানে ইনভার্ট কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট হবে, এই লেট দিয়ে শুরু হলে দ্যাট হবে, এবং সাবজেক্টের পরে শুড হবে, সাবজেক্টের পরে শুড হবে, তারপর বাকি বাক্যটা হবে। আর রিপোর্টিং ভার্বের এই ক্ষেত্রে লেট দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে উই হয়, আর যদি সেকেন্ড বা থার্ড পারসন হয় তাহলে দ্যাটের পরে দে হয়। তাহলে এখন আমরা শুরু করি। যেমন ইনডিরেক্ট, হাসান পাস্ট টেন্স দিয়ে করি, হাসান said to, হাসান said to me। রিপোর্টিং ভার্বের অবজেক্ট ফার্স্ট পারসন, হাসান said to me। এই লেট দিয়ে শুরু করলাম আমরা, এই যে লেট দিয়ে শুরু, let us go, let us go to ঢাকা। let us go to ঢাকা। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের কি দিয়ে শুরু হলো? লেট দ্বারা শুরু হলো। কি দিয়ে? লেট দ্বারা। অর্থাৎ লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে প্রপোজড বা সাজেস্ট হবে, প্রপোজড বা সাজেস্ট হবে, এবং ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে উই বসবে, আর থার্ড পারসন বা সেকেন্ড পারসন হলে দ্যাটের পরে দে বসবে। তাহলে এখন আমরা সে টু মি, ফার্স্ট পারসন মিটা, অর্থাৎ আমরা এরপরে সাবজেক্ট বসাবো উই। তো এখান থেকে প্রথম থেকে শুরু করি। লেট দ্বারা শুরু হলে আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজড বা সাজেস্ট, এই দুটো যে কোনো একটা আমরা রূপান্তর করতে পারবো, যে যা ইচ্ছা। তো আমরা প্রপোজ দিয়ে করি, যেটা পাস্ট টেন্স হাসান ইনডিরেক্ট, এটা হলো এটা হলো ডিরেক্ট, তারপর ইনডিরেক্ট। হ্যাঁ, ইনডিরেক্ট সংক্ষেপে লিখলাম হাসান proposed said to me, have proposed to me। এখানে কি রয়েছে? হাসান said to me, হাসান proposed me, said to me, হাসান proposed me that। আমরা that বসাবো ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, হাসান proposed me that, হাসান proposed me that, ইনভার্ট কমা এবং কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। এবার বসাবো সাবজেক্ট, যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট ফার্স্ট পারসন, আমরা উই বসাবো, দ্যাট উই। এরপরে শুড বসাবো, উই শুড, তারপর যা আছে তাই, উই শুড গো টু ঢাকা, উই শুড গো টু ঢাকা। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আবার একটু বুঝিয়ে দিই, যদি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসাবো, আর বাকি অংশটুকু আগে কোনো টেন্স পরিবর্তন হবে না। আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে প্রপোজ বা সাজেস্ট হবে, যেটা দুইটা যে কোনো একটাই হবে। এরপরে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে এখানে দ্যাট বসাবো, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় আমরা উই বসাবো, আবার অন্য ক্ষেত্রে আমরা দে বসাবো, এবং সাবজেক্টের পরে আমরা শুড বসাবো। জাস্ট তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হলো, প্র্যাকটিস করতে করতে অবশ্যই তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা আজকে এতটুকু শেষ করলাম, বাকি অংশটুকু যে দুটো পার্ট রয়েছে অবশ্যই এই পার্টগুলো আমরা সামনে করার চেষ্টা করব। পরবর্তী অংশের সাথে অবশ্যই আশা করি তোমরা জড়িত থাকবে এবং প্রতিটা ক্লাসে দেখবে, কারণ এক একটা ক্লাস, যে কোনো ক্লাস মিস করলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, সহজে বুঝতে পারবে না। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।